आरएस बेंगली क्लासरूमे सकलके स्वागत। आजकेर भिडियोते आमी पश्चिमबंग मध्यशिक्षा परिषदेर अंतर्गत नवम श्रेणीर भूगोल पाठ्य बइयेर प्रथम अध्याय जे अध्यायटिर नाम रयेछे ग्रहरूपे पृथिवी এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দেব। আমি যে বইটার অনুশীলনীর প্রশ্নের উত্তর করাবো সেটা প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত রঞ্জিত গরাং রচিত বই। এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এ প্রসঙ্গে বলে রাখি এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরের এটা পার্ট 2 এর ভিডিও। এর আগের পার্টের ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে পার্ট 1 এর ভিডিওর লিংক দিয়ে দেব, অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীতে দেখবে লেখা রয়েছে 2-1 কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখানে 1 দাগের প্রশ্ন, পৃথিবী পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগেলানের মৃত্যু ঘটে? এর উত্তর হবে ফিলিপাইন দেশে। পরীক্ষায় উত্তর লেখার সময় পূর্ণ বাক্যে উত্তর লিখবে। কিভাবে লিখবে? পৃথিবী পরিক্রমণের সময় ফিলিপাইন দেশে ম্যাগেলানের মৃত্যু হয়, এভাবে লিখবে। 2 দাগের প্রশ্ন, উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে রাত্রে অক্ষাংশ নির্ণয় হয়? উত্তর লিখবে ধ্রুবতারা। 3 দাগের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ কত কিমি? উত্তর হবে 43 কিমি। 4 দাগের প্রশ্ন, পৃথিবীর আকৃতি, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ক আলোচনার শাস্ত্রটির নাম কি? উত্তর হবে জিওডেসি। 5 দাগের প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? উত্তর হবে বৃহস্পতি গ্রহের। 6 দাগের প্রশ্ন, মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কটি? উত্তর হবে 2টি। 7 দাগের প্রশ্ন, কোন গ্রহটি পূর্বে কুলিন গ্রহ ছিল এখন বামন গ্রহ? উত্তর হবে প্লুটো। 8 দাগের প্রশ্ন, কোন গ্রহে জলচক্র দেখা যায়? উত্তর হবে পৃথিবী গ্রহে। 9 দাগের প্রশ্ন, জিপিএস উপগ্রহগুলি কয়টি কক্ষপথে স্থাপন করা হয়েছে? উত্তর হবে 6টি। তারপরে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, প্রতিটি প্রশ্নের মান 2। 1 দাগের প্রশ্ন, দিগন্ত রেখা কি? উত্তর লিখবে কোনো বড় মাঠে দাঁড়ালে দূরে মনে হয় আকাশ ও ভূমি একটা বৃত্তরেখায় মিশে গেছে, এই বৃত্তরেখাকে দিগন্ত রেখা বলে। মাটি থেকে যত উপরে ওঠা হয় দিগন্ত রেখার পরিধি তত বাড়তে থাকে। 2 দাগের প্রশ্ন, চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর চক্রাকার হয় কেন? উত্তরে লিখবে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বলেই চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় ছায়াটা বাঁকা হয়। গোলাকার পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বলেই আমরা এরূপ দেখি। অ্যারিস্টটল প্রথম এই ধারণাটি ব্যক্ত করেন। 3 দাগের প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি কি? উত্তর লেখো 1870 সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে জনৈক বিজ্ঞানী ইংল্যান্ডের বেডফোর্ড খালের উপর 1 দৈর্ঘ্যের 3টি লাঠি 1 সরল রেখায় 1 কিমি অন্তর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন। এবার দূরবীনের সাহায্যে দেখলেন মাঝের লাঠিটি বাকি 2টির তুলনায় সামান্য উঁচু হয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এরূপ হয়েছে। এই পরীক্ষা বেডফোর্ড লেভেল পরীক্ষা নামে পরিচিত। 4 দাগের প্রশ্ন, ধ্রুবতারার গুরুত্ব কি? উত্তর লিখবে ধ্রুবতারা বা মেরু তারকা হলো একটি নক্ষত্র, এটি বিশেষত উজ্জ্বল, এর বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন 1 ধ্রুবতারার অবস্থানের উপর ভিত্তি করে বোঝা যায় পৃথিবী গোল। 2 প্রাচীনকালে নাবিকরা সমুদ্র যাত্রার সময় ধ্রুবতারার সাহায্যে দিক নির্ণয় করত। এবারে চলে আসছি 5 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে অভিগত গোলক বলতে কি বোঝায়? উত্তরে লিখবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল সামান্য চাপা, অতএব পৃথিবীর আকৃতি সম্পূর্ণ বৃত্তাকার নয়। পৃথিবীর এইরূপ আকৃতিকে অভিগত গোলক বলে। 6 দাগের প্রশ্ন, কেন্দ্রাতিক বল কি? উত্তরে লিখবে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বহির্মুখী শক্তিকে কেন্দ্রাতিক বল বলে। এই বল বস্তুকণা সমূহকে বাইরের দিকে অপসারিত করে। পৃথিবীর মাঝ বরাবর আবর্তন বেগ বেশি হওয়ায় এখানে কেন্দ্রাতিক বল বেশি।
7 দাগের প্রশ্ন, নিরক্ষরেখার থেকে মেরুর দিকে অভিকর্ষজ বল বাড়ে কেন? উত্তরে লিখবে ভূপৃষ্ঠের যে অংশ পৃথিবীর কেন্দ্রের যত কাছে সেখানে অভিকর্ষজ বল তত বেশি। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত বলে এটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরে রয়েছে। আবার মেরু অঞ্চল চাপা বলে এটি পৃথিবীর কেন্দ্রের কাছে রয়েছে। তাই নিরক্ষরেখার থেকে মেরুর দিকে গেলে অভিকর্ষজ বল বেড়ে যায়। 8 দাগের প্রশ্ন, জিওডেসি কি? উত্তরে লিখবে পৃথিবীর আকৃতি, আয়তন, ক্ষেত্রফল, অভিকর্ষজ বলের পরিমাপ বিজ্ঞানের যে শাখায় নিখুঁতভাবে পর্যালোচনা করা হয় তা হলো জিওডেসি। গ্রিক শব্দ জিওডাইসিয়া থেকে জিওডেসি শব্দের উৎপত্তি। এবারে চলে আসছি 9 দাগে। এখানে বলা হচ্ছে জিপিএস কি? উত্তরে লিখবে মার্কিন গবেষণা সংস্থা নাসার মাধ্যমে কৃত্রিম উপগ্রহ দ্বারা মহাকাশ থেকে পৃথিবী পৃষ্ঠের অবস্থান, ভূমির উচ্চতা ও সময় নির্ণয়ের নেভিগেশনাল পদ্ধতিকে জিপিএস বলে। এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নের মান 3। 1 দাগের প্রশ্ন, পৃথিবীর আকৃতি গোলাকার হয়েছে কেন? উত্তরে লিখবে মহাকর্ষ শক্তিই পৃথিবীকে গোলাকার রূপ দিয়েছে, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ বল চারপাশের কণাগুলোকে কেন্দ্রের দিকে টেনে রাখে, ফলে সে গোল আকার ধারণ করে। একইভাবে মহাশূন্যের অন্যান্য গ্রহ উপগ্রহ গোলাকার। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে এছাড়াও কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীর যে ছবি তোলা হয়েছে তাতে দেখা যাচ্ছে পৃথিবীর আকৃতি গোল। দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পৃথিবী ছাড়া বাকি গ্রহগুলোকেও গোলাকার দেখায়। অতএব সূর্য থেকে একইভাবে সৃষ্ট বাকি গ্রহগুলি সমেত পৃথিবীও গোলাকার হয়েছে। 2 দাগের প্রশ্ন, ম্যাগেলানের পৃথিবী পরিক্রমণের সংক্ষিপ্ত ইতিবৃত্ত লেখো। উত্তর লিখবে ফার্দিনান্দ ম্যাগেলান ভিক্টোরিয়া সমেত 5টি জাহাজ ও 270 জন সঙ্গী নিয়ে সানলুকার বন্দর থেকে 20 সেপ্টেম্বর 1519 সালে যাত্রা শুরু করেন। আটলান্টিক অতিক্রম করে তিনি প্রথমে ডিসেম্বরে ব্রাজিল পৌঁছান এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল ধরে তিনি ম্যাগেলান প্রণালী অতিক্রম করেন 1520 সালের অক্টোবরে। এরপর প্রশান্ত মহাসাগর অতিক্রম করে 1521 সালের এপ্রিলে পৌঁছান ফিলিপাইনে। 1521 সালের 27 এপ্রিল ফিলিপাইনের ম্যাকটান এ ম্যাগেলানের মৃত্যু হয়। এরপর পুরো অভিযানটি ভারত মহাসাগর হয়ে সম্পূর্ণ করেন তাঁর সঙ্গী এলকানো। 3 দাগের প্রশ্ন, যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি বাড়ে কেন? উত্তরে লিখবে কোনো বড় মাঠে দাঁড়ালে দূরে মনে হয় আকাশ ও ভূমি একটা বৃত্তরেখায় মিশে গেছে। এই বৃত্তরেখাকে দিগন্ত রেখা বলে। মাটিতে দাঁড়িয়ে চারিদিকে তাকালে নির্দিষ্ট সীমা পর্যন্ত দিগন্ত রেখাকে দেখা যায়। যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি তত বাড়তে থাকে, আরো বেশি জায়গা আমরা দেখতে পাই। পৃথিবী গোলাকার বলেই এটি সম্ভব হয়। 4 দাগের প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। উত্তর লিখবে 1870 সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে জনৈক বিজ্ঞানী ইংল্যান্ডের বেডফোর্ড খালের উপর একই দৈর্ঘ্যের 3টি লাঠি একই সরল রেখায় 1 কিমি অন্তর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন। এবার দূরবীনের সাহায্যে দেখলেন মাঝের লাঠিটি বাকি দুটির তুলনায় সামান্য উঁচু হয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এরূপ হয়েছে। এই পরীক্ষা বেডফোর্ড লেভেল পরীক্ষা নামে পরিচিত। 5 দাগের প্রশ্ন, পৃথিবীর আকৃতি অভিগত গোলক কেন? উত্তরে লিখবে জন্মের পর থেকেই পৃথিবী মেরুরেখা বা অক্ষের উপর প্রবল বেগে ঘুরে চলেছে। মাঝ বরাবর পৃথিবীর আবর্তন বেগ বেশি হওয়ায় এখানে কেন্দ্রাতিক বল বেশি। এই বল বস্তুকণা সমূহকে বাইরের দিকে অপসারিত করে। পৃথিবী যখন তরল বা নরম ছিল তখন কেন্দ্রাতিক বলের কারণেই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল হয়েছে স্ফীত এবং মেরু প্রদেশ চাপা। এই কারণে পৃথিবীর আকৃতি অভিগত গোলক। এবারে চলে আসছি 6 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় প্রদেশ স্ফীত কেন?
উত্তরে লিখবে জন্মের পর থেকেই পৃথিবী মেরুরেখা বা অক্ষের উপর প্রবল বেগে ঘুরে চলেছে। মাঝ বরাবর পৃথিবীর আবর্তন বেগ বেশি হওয়ায় এখানে কেন্দ্রাতিক বল বেশি। এই বল বস্তু কণা সমূহকে বাইরের দিকে অপসারিত করে। পৃথিবী যখন তরল বা নরম ছিল তখন কেন্দ্রাতিক বলের কারণেই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল হয়েছে স্ফীত এবং মেরু প্রদেশ হয়েছে চাপা। 7 দাগের প্রশ্ন, কুলীন ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। উত্তরে লিখবে কুলীন ও বামন গ্রহের পার্থক্যগুলি হলো, এখানে তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে পার্থক্য দেওয়া রয়েছে, এই পার্থক্যগুলো তোমরা লিখে ফেলবে। এবারে চলে আসছি 8 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে বামন গ্রহের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। প্রথমে বক্স করে পয়েন্ট করবে বামন গ্রহের বৈশিষ্ট্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে বামন গ্রহের বৈশিষ্ট্যগুলি হলো: 1. বামন গ্রহগুলি সূর্যের চারপাশে পরিক্রমণ করে অথচ উপগ্রহ নয়। 2. বামন গ্রহ পর্যাপ্ত ভরযুক্ত যা উদস্থিতিক ভারসাম্য বজায় রাখা ও আকৃতি প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট। 3. বামন গ্রহগুলি নিজ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। এরপরে বক্স করে পয়েন্ট করবে উদাহরণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে সৌরজগতের 5টি বামন গ্রহ হলো সেরেস, প্লুটো, হাউমেয়া, মাকিমাকি, এরিস। এরপরে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে রচনাধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 5। 1 দাগের প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর গোলীয় আকৃতির ধারণার সপক্ষে 3টি প্রমাণ লেখো। তো এর উত্তরে লিখবে বিভিন্নভাবে প্রমাণিত হয় পৃথিবীর আকৃতি গোলাকার, যেমন 1. নাবিকদের পৃথিবী পরিক্রমণ। কোনো স্থান থেকে ক্রমাগত পূর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিণে দিক পরিবর্তন না করে যেদিকেই যাওয়া যাক না কেন যাত্রাস্থলেই আবার ফিরে আসতে হবে। তুমি যদি একটি প্লেন চালিয়ে যেদিকেই যাও তোমাকে সেই স্থানেই আবার ফিরে আসতে হবে। পৃথিবী গোল বলেই এটি সম্ভব। 1519 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এবং 1577 সালে ইংরেজ নাবিক ফ্রান্সিস ড্রেক ক্রমাগত জাহাজ চালিয়ে তারা স্বস্থানেই ফিরে আসেন। দেখো এর সপক্ষে তোমরা ছবিটা আঁকবে। এই ছবিটা দেখবে তোমাদের পাঠ্য বইতে এই ছবিটা দেওয়া আছে, তো এই ছবিটা তোমরা আঁকবে। তারপরে 2 নং পয়েন্ট, সূর্যোদয় ও সূর্যাস্ত একই সময়ে হয় না। এই পয়েন্টের আন্ডারে লিখবে পৃথিবীর সমতল হলে পৃথিবীর সর্বত্র এক সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হতো। পৃথিবী গোলাকার এবং পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে বলেই পূর্ব দিকের স্থানসমূহে আগে সূর্যোদয় ও সূর্যাস্ত এবং পশ্চিম দিকের স্থানসমূহে পরে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। পৃথিবী গোলাকার বলেই আমাদের দেশে গুজরাট অপেক্ষা অরুণাচল প্রদেশে আগে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। দেখো এর সপক্ষে এই ছবিটা আঁকবে। দেখো তোমাদের পাঠ্য বইতেই এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটা আঁকবে। এরপরে 3 নং পয়েন্ট, গোলাকার সমুদ্র পৃষ্ঠে জাহাজের অবস্থান। এই পয়েন্টের আন্ডারে লিখবে সমুদ্র তীরে দাঁড়িয়ে দূরের কোনো আগুয়ান জাহাজের সব অংশ একসঙ্গে দেখা যায় না। প্রথমে মাস্তুল, পরে ডেক এবং আরও পরে সমগ্র জাহাজটাকেই দেখতে পাই। এভাবে তীর থেকে চলে যাওয়া কোনো জাহাজ আমাদের চোখের সামনে থেকে ধীরে ধীরে হারিয়ে যায়। পৃথিবী গোলাকার না হলে এরূপ সম্ভব হতো না। অ্যারিস্টটল উপকূল থেকে জাহাজের অবস্থান দেখে পৃথিবীর গোলীয় আকার সম্পর্কে ধারণা দেন। এই পয়েন্টের সপক্ষে এই ছবিটা আঁকবে। দেখো নিচের অংশটা এইটা, তো এই ছবিটা আঁকবে। দেখবে তোমাদের পাঠ্য বইতে এই ছবিটা দেওয়া আছে। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে পৃথিবীর অভিগত গোলীয় আকৃতির ধারণার সপক্ষে প্রমাণগুলি লেখো। উত্তর লিখবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল সামান্য চাপা। অতএব পৃথিবী ঠিক গোল নয়। পৃথিবীর এই আকৃতিকে বলে অভিগত গোলক। পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণগুলি হলো: 1. পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস এবং পরিধির পার্থক্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা গেছে মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস
43 কিমি দীর্ঘতর। মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি 51 কিমি বেশি দীর্ঘ। অতএব নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল চাপা। পৃথিবীর আকৃতি অভিগত গোলক। তারপরে 2 নং পয়েন্ট করবে নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলের ওজনের পার্থক্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে ভূপৃষ্ঠের যে অংশ পৃথিবীর কেন্দ্রের যত কাছে সেখানে অভিকর্ষজ বল তত বেশি। নিরক্ষীয় অঞ্চল স্ফীত বলেই এটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরে রয়েছে, ফলে এই অঞ্চলে বস্তুর ওজন কম হয়। আবার মেরু অঞ্চল চাপা বলে এটি পৃথিবীর কেন্দ্রের কাছে আছে, তাই এই অঞ্চলে অভিকর্ষজ বল বেশি, ফলে বস্তুর ওজনও বেশি। 3 নং পয়েন্ট দোলক ঘড়ির পরীক্ষা। এই পয়েন্টের আন্ডারে লিখবে 1671 সালে ফরাসি বিজ্ঞানী ঝাঁ রিচার লক্ষ্য করেন তার দোলক ঘড়িটি দক্ষিণ আমেরিকার কেইন দ্বীপে প্রায় 2 মিনিট 30 সেকেন্ড ধীরে চলেছে, অথচ ওই ঘড়িটি প্যারিসে ঠিক সময় দিত। কেন এরূপ ঘটত তার উত্তর তিনি পান 1686 সালে, যখন নিউটন তার তৃতীয় মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। নিউটনের সূত্র অনুযায়ী পৃথিবীর যে বস্তু কেন্দ্রের যত কাছে সেখানে পৃথিবীর আকর্ষণ ক্ষমতা তত বেশি। এই নিয়ম অনুযায়ী দোলক ঘড়িটি কেইন দ্বীপে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের কাছে বলে ধীরে এবং প্যারিসে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে দূরে বলে ঠিক সময়ে চলে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে এই প্রমাণগুলো থেকে একথা স্পষ্ট হয় যে পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়, এটা অভিগত গোলক। 3 দাগের প্রশ্ন পৃথিবী কেন মানুষের আবাস স্থলরূপে পরিগণিত হয়েছে? উত্তরে লিখবে সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের স্পন্দন আছে। পৃথিবী মানুষের আবাস স্থলরূপে পরিগণিত হওয়ার কারণগুলো হলো: 1. সূর্য থেকে দূরত্ব ও কাম্য উষ্ণতা। এই পয়েন্টের আন্ডারে লিখবে সূর্য থেকে পৃথিবী এমন দূরত্বে রয়েছে যে ঠিক ঠিক তাপ পায়। পৃথিবীর গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, যা জীবকুল বেঁচে থাকার সহায়ক। সূর্যের কাছের গ্রহগুলোর উষ্ণতা 500 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, আবার দূরের গ্রহগুলোর উষ্ণতা থাকে হিমাঙ্কের 200 ডিগ্রি সেলসিয়াস এর নিচে। 2 নং পয়েন্ট আপেক্ষিক গুরুত্ব। পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব 5.5 গ্রাম, যেখানে সবচেয়ে হালকা গ্রহ শনির মাত্র 0.75 গ্রাম। অন্যান্য গ্রহের থেকে পৃথিবীর ঘনত্ব বেশি বলেই পৃথিবীতে ভূত্বক গঠিত হয়েছে। 3 নং পয়েন্ট বায়ুমণ্ডলের উপস্থিতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে পৃথিবীতে একমাত্র বায়ুমণ্ডল রয়েছে। পৃথিবীর উপরে 10,000 কিমি পর্যন্ত অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত। বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাস এবং জলীয় বাষ্প, ধূলিকণা আছে বলেই আবহাওয়া ও জলবায়ুর ঘটনাসমূহ বায়ুমণ্ডলেই ঘটে। 4 নং পয়েন্ট জলের উপস্থিতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে একমাত্র পৃথিবীতে মানুষের বেঁচে থাকার প্রধান রসদ জল রয়েছে, তাই এটি জল গ্রহ বা নীল গ্রহ। পৃথিবীর 70% জলে ঢাকা, তাই জল যেমন জলচক্রে অংশগ্রহণ করে তেমনি মহাসমুদ্রগুলো উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। তারপরে 5 নং পয়েন্ট ভূত্বক বা শিলাখণ্ড। এই পয়েন্টের আন্ডারে লিখবে পৃথিবীর উপরে রয়েছে কঠিন আবরণ ভূত্বক, যাতে রয়েছে শিলা, মাটি ও বিভিন্ন খনিজ দ্রব্য। মাটির উপর গাছপালা জন্মায়। খনিজকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় উপরিউক্ত বিষয়গুলির পাশাপাশি শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে গভীর সম্পর্ক আছে বলেই পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীজগৎ নিয়ে জীবমণ্ডলের সৃষ্টি হয়েছে, যে জীবমণ্ডলের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। 4 দাগের প্রশ্ন জিপিএস এর ব্যবহারগুলি লেখো। উত্তরে লিখবে মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের পদ্ধতি জিপিএস নামে পরিচিত। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার করা যায়, যেমন 1. যান চলাচল। এই পয়েন্টের আন্ডারে লিখবে বিমানে এই যন্ত্র রাখা থাকে যা বিমান চলাচলে সাহায্য করে। জাহাজ, স্টিমার, এমনকি নৌকাতেও এই যন্ত্র রাখা হয়, যা দিয়ে নাবিক সঠিক অবস্থান জেনে নিতে পারে। মোটর গাড়ি, মোটর সাইকেলে এই যন্ত্র রাখা হচ্ছে। এই যন্ত্র দিয়ে অপরিচিত গন্তব্যস্থল, রাস্তার দূরত্ব, রাস্তায় কোনো বাধা বিপদ আছে কিনা জানা যায়।
2 নং পয়েন্ট, জরিপ কার্য ও মানচিত্র। জিপিএস রিসিভার এর সাহায্যে যে কোনো স্থানের উচ্চতার আপেক্ষিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। জরিপ কার্য ও মানচিত্র তৈরিতে এই যন্ত্র অসম্ভব কার্যকরী। 3 নং পয়েন্ট, উদ্ধার কাজ। জিপিএস প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনাস্থলের অবস্থান সহজেই চিহ্নিত করা যায়, ফলে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায়। 4 নং পয়েন্ট, উন্নয়ন। জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমকে জিপিএস এর সাহায্যে যুক্ত করে উন্নয়নের গতি আনা সম্ভব হয়েছে। 5 নং পয়েন্ট, অপরাধ দমন। এই পয়েন্টের আন্ডারে লিখবে, এই পদ্ধতির সাহায্যে মোবাইল ফোনের অবস্থানের মাধ্যমে অপরাধীদের চিহ্নিতকরণ ও ধরা সম্ভব। 6 নং পয়েন্ট, প্রতিরক্ষা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, প্রতিরক্ষার ক্ষেত্রে মিলিটারিদের কাছে জিপিএস এখন অতি প্রয়োজনীয় প্রযুক্তি। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, সর্বোপরি বলা যায় জিপিএস আধুনিক যুগে বিজ্ঞানের অন্যতম সৃষ্টি, যা ধীরে ধীরে মানুষের জীবনের এক অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।